আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছে আমি হাফিজ তন্ত্রকার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের সঙ্গে যে কোনো সময় আলোচনা জানালেন আইনমন্ত্রী। কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। আন্দোলনকারীদের উত্তাল ঢাকা, বিভিন্ন জেলায় সংঘর্ষ। কোটা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে রোববার। বিশেষ চেম্বার আদালতের আদেশ। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় কমিশন গঠন। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামায়াত পুরনো অগ্নিসন্ত্রাস শুরু করেছে বললেন ওবায়দুল কাদের। ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান। দেশের মৎস্য খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার বললেন প্রধানমন্ত্রী। গভীর সমুদ্র সম্পদ আহরণ ও ব্লু ইকোনমিতে নজর দেওয়ার তাগিদ। দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। শিক্ষার্থীরা সময় দিলেই যে কোনো সময়ে কোটা সংস্কার নিয়ে আলোচনায় বসার জন্য শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের নৈতিকভাবে সরকারের সমর্থন রয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ের তারিখ 9 আগস্ট থেকে কমিয়ে দ্রুত সময়ের মধ্যে রায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে কমপ্লিট শাটডাউনের অর্ধেক সময় পার হওয়ার পরেই সংসদ ভবন প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী আনিসুল হক। জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের সমর্থনের কথা। কোটা বিরোধী আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা, তারা বলেছেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। আমরা তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। সর্বোচ্চ আদালতের আপিল শুনানির তারিখ এগিয়ে আনার পদক্ষেপ নেওয়ার কথাও জানান আইনমন্ত্রী। আগামী 7 আগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। দ্রুতই এই দাবির বিষয়টি সমাধান হবে, তাই আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে শান্ত হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন। আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এদিকে সরকারি চাকুরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নিজেদের ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নগরীর রাজপথগুলো রণক্ষেত্রে পরিণত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়। সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ সমাধানের
পথ তৈরি করতে পারে। আন্দোলনের পাশাপাশি আলোচনার পথও খোলা থাকবে। এসকে লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন হাসান বিশ্বাস। আবারও উত্তাল ঢাকার রাজপথ। রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, আহত হয় অনেকে। রাজধানীর বাড্ডা রামপুরা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলে দিনব্যাপী। এ সময় বিক্ষোভকারীরা রামপুরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়, পুড়িয়ে দেয় পুলিশের বেশ কয়েকটি মোটরসাইকেল। সৃষ্টি হয় রণক্ষেত্র, ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সব জায়গায়। পুলিশ ও ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি। সংঘর্ষের সংবাদ কভার করতে গিয়ে মাই টিভির ক্যামেরাম্যান হাসান বিশ্বাস গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কোটা সংস্কার আন্দোলন রাজধানী জুড়েই চলছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা। পুলিশের সঙ্গে শিক্ষার্থী সহ যারা আন্দোলনকারী তাদের সঙ্গে দিনব্যাপী চলেছে আন্দোলন। পোড়া হয়েছে গাড়ি, অগ্নিসংযোগের ঘটনা এবং আহত হয়েছে অনেকে। দফায় দফায় দেখা গিয়েছে টিয়ার সেল এবং গুলির শব্দ। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল থেকে বিভিন্ন বিভাগ ও জেলা শহর এবং ক্যাম্পাসে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এর এক পর্যায়ে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাভার ও নরসিংদীতে 2 জনের মৃত্যু এবং বহু আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এস এম আরিফের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের উপস্থিতি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। এ সময় 2 পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ছোড়ে পুলিশ। এ সময় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, একজনকে আটক করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে সংবাদকর্মী সহ কমপক্ষে 10 শিক্ষার্থী আহত হয়েছে। আন্দোলনকারীরা বরিশাল পটুয়াখালী মহাসড়ক দখলে নিলে এক পর্যায়ে শিক্ষার্থী প্রতিনিধি দলের সাহায্যে ক্যাম্পাস ত্যাগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ ও বিজিবির সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। সাভারের ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে কোটা বিরোধী আন্দোলন করে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে চলাচলরত গাড়ি ভাঙচুর করতে গেলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। এ সময় দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ, বিজিবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ ও বিজিবি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সিলেট সুনামগঞ্জ সড়কে পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আধা ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশসহ প্রায় অর্ধশত আহত হয়েছে। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষ ও বোমার আঘাতে অন্তত 5 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে ময়মনসিংহে। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হল মোড়ে জড়ো হয়ে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা যানবাহন চলাচলে বাধা দেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 প্লাটুন বিজিবি সহ র্যাব, পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কুমিল্লা সিলেট মহাসড়কে সকল প্রকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। যে কোনো ধরনের সংঘাত মোকাবিলায় শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সারা দেশের ন্যায় খুলনায়ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। নগরীর শিববাড়ি মোড় অবরোধ করে এই কর্মসূচি পালন করে তারা। অবরোধের কারণে শিববাড়ি মোড়ে খুলনা যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এস.এম. আরিফ, মাই টিভি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই দিন এ বিষয়ে শুনানি হবে। ওই দিনই চূড়ান্ত রায় আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা চাইলে আদালতে কথাও বলতে পারবেন বলে জানান তিনি। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারপতি দিলিরুজ্জামানকে দায়িত্ব দিয়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। ৩০ দিনের মধ্যে সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে অনিবার্য কারণে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তীত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। কোটা আন্দোলন এখন আর শিক্ষার্থীদের আন্দোলন নয়। এটির সুযোগ নিয়ে জামাত বিএনপি সেই পুরনো অগ্নিসন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে রাজপথে নেমে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। কোটা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে এবং আজকে শিক্ষার্থীদের ক্যাম্পাস ভিত্তিক আন্দোলনের পরিবর্তে সারা বাংলাদেশে এখন অগ্নিসন্ত্রাসের আন্দোলন শুরু হয়েছে এবং গত রাত থেকে আজ পর্যন্ত সেই অশুভ লক্ষণই আমরা দেখতে পাচ্ছি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়ান ওয়েন। বৈঠকের পর চলমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্তব্য করে চীন রাষ্ট্রদূত। তিনি বলেন, উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার জন্য স্থিতিশীল পরিবেশ জরুরি। বাংলাদেশ সরকার সেই স্থিতিশীল পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে মনে করে চীন। Its internal affairs of Bangladesh. Definitely it's unfortunate, the violence, even lost a lot of life. But our position is clear. We believe the government, the people of Bangladesh, you have capacity, wisdom to solve your own problem. And we wish the peace stability will be restored in Bangladesh in the very soon. দেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাত যেন ভূমিকা রাখতে পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশ হিসাবে অবস্থান সৃষ্টি করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল একুয়াকালচার ও সিফুড শোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গভীর সমুদ্র সম্পদ আহরণ ও ব্লু ইকোনমিক দিকে নজর দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ একুয়াকালচার অ্যান্ড সিফুড শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মৎস্য সম্পদ উন্নয়নে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে এই মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থসামাজিক উন্নয়নে যেহেতু এই খাতটা আরও অবদান রাখতে পারে সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি।
দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান জানিয়ে মাছ রপ্তানিতে মাছের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রের মাছ আহরণের দিকে আরও বেশি নজর দেওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। জাতীয় জিডিপিতে মাছের যে অবদান 2.53%, কৃষিজ জিডিপিতে 22.26% মৎস্য খাতের অবদান, আর মৎস্য খাতে তার নিজের খাতে হচ্ছে 2.81। কিন্তু আমাদের বহু মানুষ এই মৎস্য উৎপাদনের সাথে জড়িত, প্রায় 2 কোটি মানুষ কিন্তু জড়িত। কিন্তু আমি আমাদের যুব সমাজ যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো তারা কিন্তু এই মাছ চাষের দিকে নজর দিতে পারে। গভীর সমুদ্র সম্পদ আহরণে বিনিয়োগের প্রয়োজন জানিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বিশাল সমুদ্রসীমা পেলাম, সমুদ্রসীমা থেকে মৎস্য আহরণ আমরা করছি, কিন্তু ডিপ সি থেকে গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটাতে কেউ আসতেই চায় না। 2-4 জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ, এটা হলো বাস্তবতা, তাহলে হয়তো এটা আমরা করতে পারবো। পরে মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অনেকেই আছে এই সেক্টরে কাজ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু থাকা বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন জেলার সুবিধাবঞ্চিত অসহায় রোগীরা। গত ফেব্রুয়ারি মাস থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বৈকালিক চিকিৎসা সেবা চালু করার দাবি জানান সাধারণ রোগীরা। প্রতিনিধি আফওয়া কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু থাকা বৈকালিক স্বাস্থ্যসেবা গত ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে। এই অবস্থায় জেলার সুবিধাবঞ্চিত অসহায় রোগীরা দুর্ভোগে পড়েছেন। 2023 সালে 13 জুন থেকে হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হয়। বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা নির্ধারিত ফির মাধ্যমে রোগীদের সেবাদান শুরু করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ করে এই স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন রোগীরা। কসবা নাসিরনগরে যে সমস্ত রোগীরা আসতে অসুবিধা হয় তারা আস্তে আস্তে এসে 2টা বাজে পায় না, তারা বিকালে দেখাইতে পারলে সবচেয়ে ভালো হয়। আমরা যাতে বিকালবেলা ডাক্তার দেখাইতে পারি। সাধারণ মানুষের পক্ষে প্রাইভেটে গিয়ে অনেক ব্যয়বহুল খরচ, দেখানো সম্ভব না। বিকালবেলা রোগী দেখার সেবা আবার চালু করা হোক। দ্রুত সময়ের মধ্যে বৈকালিক চিকিৎসা সেবাটি চালু করার দাবি জানান নাগরিক সমাজ। একজন লোক অল্প টাকা দিয়ে কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারকে তারা দেখাতে পারতেন, কিন্তু এটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু মানুষের অনেক দুর্ভোগ বেড়েছেন। 30 লাখ জেলাবাসীর পক্ষ থেকে সদস্য সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো, এই সাধারণ রোগীদের কথা বিবেচনা করে অনতিবিলম্বে বৈকালিক সেবাটি পুনরায় চালু করবেন। প্রশাসনিক জটিলতার কারণে বৈকালিক সেবা সীমিত পরিসরে চালু রয়েছে। পূর্ণাঙ্গরূপে বৈকালিক সেবা চালুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। টাকাটা পাচ্ছিল, সরকারি কোষাগারে টাকাটা জমা হচ্ছে, তাদের বিদ্যুৎ বন্টনে কিছু সমস্যা হচ্ছে। সরকারি কোষাগারে জমা না করে এই টাকাটা তাদেরকে দিতে পারলে আশা করছি যে পূর্ণ পরিসরে এই সেবাটা আমরা চালু করতে পারবো। অচিরে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করে রোগীদের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। SM হামিম, মাই টিভি। সরকারি অনুদান পেলেও নেই নাম ঠিকানার হদিস। নিয়মিত বরাদ্দ হলেও সরকারি নিয়ম মেনে চলছে না পটুয়াখালীর বাউফল উপজেলার পাঠাগারগুলো। কোনো পাঠাগারে পাঠকদের জন্য নেই পড়ার সুযোগ, 24 ঘন্টায় থাকে তালাবদ্ধ। মহিদুজ্জামান ডিউকের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। দেশের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে অনুদান দিয়ে থাকে সংস্কৃতি মন্ত্রণালয়। পটুয়াখালীর বাউফল উপজেলায় তেমনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান পেয়েছে বেশ কিছু সংগঠন। কাগজে কলমে থাকলেও বাস্তবে সেসবের কোনো অস্তিত্ব নেই। উপজেলার আব্দুর রাজ্জাক গণগ্রন্থাগার, ফজিলাতুন্নেসা আদর্শ পাঠাগার, গ্রামীণ নারী উন্নয়ন গ্রন্থাগার, নারী কল্যাণ গণপাঠাগার, বেগম জীবননেসা পাঠাগার, মাধবপুর গ্রাম লাইব্রেরি, মেহেরজান আজিজ গণগ্রন্থাগার, আলোর ফেরি পাঠাগার সহ 9টি পাঠাগারে একাধিক অর্থ বছরে বই কেনা ও পরিচালনা ব্যয় বাবদ 35,000 টাকা থেকে 56,000 টাকা করে বরাদ্দ পেয়েছে। অথচ অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ পড়ে আছে প্রায় 10 বছর ধরে। স্থানীয়রা জানেই না এসব পাঠাগারের ব্যাপারে। ফজলুন্নেসা নামে পাঠাগার আমি শুনি নাই আর দেখিও নাই। এই যে লাইব্রেরিটা এইটা কোনোখানে আমরা খুলতে দেখি নাই। এখানে লাইব্রেরি আছে কিনা বা কার্যক্রম চলে কিনা বা কি করে
হ্যাঁ, এ ব্যাপারে আমার কিছু জানা নাই। কিছু কিছু পাঠাগার নামমাত্র থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে ও দীর্ঘদিন বন্ধ থাকায় ধুলার আস্তরণে ঢাকা পড়েছে। কিছু পাঠাগারে রয়েছে নির্মাণ সামগ্রী ও পরিত্যক্ত মালামাল, অনেক পাঠাগারে আবার থাকছে মানুষও। একটু ভাঙ্গা দেখেন ওইন্দিয়া আমার কিছু কাগজপত্র নষ্ট হয়েছে, পুনরায় আমি রেজিস্টারটা সব আবার ফাইনাল করিয়া চালাই যাবেন। এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহীকে কঠোর নির্দেশনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আচ্ছা ঠিক আছে, আমি ইউনুস সাহেবকে বলছি সে যদি দেখে এটা ব্যবস্থা গ্রহণ করবে। ইউনুস সাহেবরা দেখবেন, তারা যদি কোনো কাজে ব্যর্থ হন সেক্ষেত্রে আমি সেভাবে হস্তক্ষেপ করবো। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে পাঠাগারের ভূমিকা অপরিসীম, তবে পাঠাগারগুলো পরিচালনার সুষ্ঠু তদারকির প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের পারিবারিক ভিসার আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবাসীরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শর্ত ছাড়াই স্ত্রী ও 14 বছরের কম বয়সের সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারবেন। পূর্বের নিয়মে ফ্যামিলি ভিসার জন্য বেতন কমপক্ষে 800 কুয়েতি দিনার ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সনদ বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে ডিগ্রি সনদ বাতিল করলেও বেতন অবশ্যই 800 কুয়েতি দিনারের দেখাতে হবে। ডিগ্রি সনদ ছাড়াই ফ্যামিলি ভিসা পাওয়া যাবে শুনে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষার্থীদের সঙ্গে যে কোনো সময় আলোচনা জানালেন আইনমন্ত্রী। কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। উত্তর ঢাকা বিভিন্ন জেলায় সংঘর্ষ। কোটা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে রোববার। বিশেষ চেম্বার আদালতের আদেশ, সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় কমিশন গঠন। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামায়াত পুরনো অগ্নিসন্ত্রাস শুরু করেছে বললেন ওবায়দুল কাদের। ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান। দেশের মৎস্য খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার বললেন প্রধানমন্ত্রী। গভীর সমুদ্র সম্পদ আহরণ ও ব্লু ইকোনমিতে নজর দেওয়ার তাগিদ। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।